আপনি যখন সরাই পর্দার কথা বলতেছেন তখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কসমেটিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলছেন, পুঁজিবাদীরা এটা হইতে দিবে না। আপনি যখন পর্নোগ্রাফির বিরুদ্ধে কথা বলছেন তখন আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলছেন, পুঁজিবাদীরা এটাও হইতে দিবে না। আপনি যখন বিনোদনের নামে অশ্লীলতা যে প্রচার হচ্ছে এটার বিরুদ্ধে যখন কথা বলতেছেন, আপনার আশপাশের যারা বিনোদন গ্রহণ করছে এবং যারা বিনোদন প্রোভাইড করছে এর উপর তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, তারা আপনাকে এটা হইতে দিবে না। তাইলে সেকুলার রাষ্ট্র আপনাকে শক্ত কোনো নীতিনৈতিকতার ভিত্তি করে দিতে পারতেছে না, সাথে সাথে পুঁজিবাদীদের বিপরীতে গিয়ে বোল্ড কোনো অ্যাকশন নিতে পারবে না। এমত অবস্থায় আমাদের আসলে করণীয় কি? আপনি মনে করেন আপনি একজন ধর্ষণ মামলার আসামি, আপনাকে অযথাই ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য কোনো শত্রুতা থাকতে পারে, সেই শত্রুতার জের ধরে আপনাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং শেষ পর্যায়ে গিয়ে আপনার মৃত্যুদণ্ডের রায় হলো। তো এমত অবস্থায় এই মৃত্যুদণ্ডটা আপনার প্রতি ইনসাফ হলো নাকি জুলুম হলো? যে রাষ্ট্রে টাকার বিনিময়ে সাক্ষী পাওয়া যায়, টাকার বিনিময়ে প্রশাসন উঠবোস করে, টাকার বিনিময়ে রিপোর্ট চেঞ্জ করা যায়, টাকার বিনিময়ে অ্যাডভোকেটরা পর্যন্ত গোলাবাজি করে, সেই রাষ্ট্রে আপনার প্রতি অবিচার হওয়া, সেই রাষ্ট্রে আপনাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে আপনাকে চূড়ান্ত শাস্তিতে উপনীত করাটা অসম্ভব কিছু না। যদি এই রকম হয়ে যায় তখন আপনার উপর সেটা ইনসাফ হলো নাকি জুলুম হলো? এটা হচ্ছে একটা বিষয়, এটা মাথায় রাখেন। এবার দ্বিতীয়টায় আসেন। আমরা প্রায় সময় শুনে থাকি যে বিয়ের প্রলোভনে ধর্ষণ, এই কথাটা আমরা প্রায় সময় শুনে থাকি এবং এইটার মামলা ইদানিং রাষ্ট্রের বাড়ছে। মনে করেন আপনার কোনো আত্মীয় বা কাজিন অথবা আপনি মনে করেন যে কারোর সাথে রিলেশন করলেন, হারাম রিলেশনশিপ, এবং তার সাথে মেলামেশা করলেন। একটা পর্যায়ে গিয়ে তার সাথে টুকটাক আপনার বেজে গেল, তারপরে সে আপনাকে ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দিল। কেমন লাগবে? এটা কিন্তু একটা সময় ছিল না। 1860 সালে প্রণীত যে দণ্ডবিধি আছে সেই অনুযায়ী ধর্ষণের সংজ্ঞা এটা পড়ে না। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের যে 9-এর 1-এ প্রতারণামূলক শব্দটা ইউজ করা হয়েছে, যে প্রতারণামূলকভাবে যদি যৌনসম্মতি আদায় করে মেলামেশা করে, এই যে প্রতারণামূলক শব্দটা আনা হয়েছে এরপর থেকেই কিন্তু এটা আইনসম্মত হয়ে গেছে, বিয়ের প্রলোভনে ধর্ষণ। এবং এই আইনের ভিত্তিতেই কিন্তু বিভিন্ন মামলা টামলা হয়। তো যদি এই ধরনের কোনো মামলা আপনি বা আপনার নিকটাত্মীয় কেউ খায় এবং এইটার চূড়ান্ত শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড কার্যকর হয়, সেটা কি জুলুম হবে নাকি ইনসাফ? আচ্ছা, মাঝখান দিয়ে এই আইনের একটা বৈষম্য দেখাই দিয়ে যায়। এই আইনে কিন্তু কেবল নারী মামলা করতে পারে, বিয়ের প্রলোভনে ধর্ষণ দেখায় মামলা করতে পারে। কিন্তু নারী যদি কোনো কমিটমেন্ট ব্রেক করে বা কোনো অন্য কিছু হয়, মানে তাদের মধ্যে সম্পর্কটা ভেঙে যায়, কোনো পুরুষ গিয়ে কিন্তু আর এই বিয়ের প্রলোভনে ধর্ষণ বা এই ধরনের কোনো মামলা করতে পারে না। তো যাই হোক, আমরা এই পর্যন্ত আসতেছি না, আমরা তো মানে হারাম রিলেশনশিপকেই ঘৃণা করি। তাহলে এই হচ্ছে দ্বিতীয় পিকচার। 1 নম্বর ভুয়া ধর্ষণ মামলায় ফাঁসিয়ে দেওয়া, 2 নম্বর বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা। এবার তৃতীয় আরেকটা পিকচারে আসেন। বিগত কয়েক বছর যাবৎ বৈবাহিক ধর্ষণ একটা কথা শুনতেছেন। বৈবাহিক ধর্ষণ কি? যে স্ত্রীর অসম্মতিতে, স্ত্রীর অনিচ্ছায় স্বামী যদি যৌন সম্ভোগ করে তো স্ত্রী গিয়ে ম্যারিটাল রেপ হিসেবে মামলা করতে পারা, এইটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। তো এটা বাংলাদেশে এখনও আইন সিদ্ধ হয় নাই, কিন্তু বাংলাদেশের সচেতন মানুষজন এবং ইসলামিক ব্যক্তিবর্গ যদি রিয়েক্টিভের রুলস থেকে প্রোঅ্যাক্টিভে আসতে পারে তাইলে এটা ঠেকানো সম্ভব। না হয় এইটা নিয়ে কাজ চলতেছে, শীঘ্রই আপনারা দুঃসংবাদ শুনতে পারবেন। মনে করেন যে আপনার স্ত্রীর সাথে আপনার একটু টুকটাক মনোমালিন্যতা হইলো, কোনো ঝগড়া বিবাদ হইলো, এটা তো হতেই পারে, একটা দম্পতি জীবনে বিভিন্ন চড়াই উতরাই আসে, এটা হতে পারে, খুব স্বাভাবিক। কিন্তু হইলো, কিন্তু আপনার স্ত্রী গিয়া আবেগে অধৈর্য হয়ে কিংবা যে কোনোভাবেই হোক সে গিয়া মামলা ঠুকে দিল। একটা পর্যায়ে আপনি ধর্ষক হিসেবে আদালতে হাজির হইলেন এবং শেষমেশ আপনার মৃত্যুদণ্ডের রায় হলো। এই যে বিষয়টা বৈবাহিক ধর্ষণ, ম্যারিটাল রেপ, এইটা যদি হয় বা সামনে ঘটে কেমন লাগবে? আচ্ছা, এইটা যেহেতু এখনও বাংলাদেশে আইন সিদ্ধ হয় নাই, আমরা এই তৃতীয় পিকচারটা একটু আলাদা রাখি। কিন্তু এটা নলেজে রাখতে হবে, নারীবাদীরা কিন্তু বসে নেই। আজকের এই সময়ে যারা ধর্ষণ নিয়ে কাজ করতেছেন তারা এটা অবশ্যই নলেজে রাখবেন, ম্যারিটাল রেপের কথা। প্রথম যে 2টা পিকচার আছে এটা তো বাংলাদেশে আইন সিদ্ধ এবং এইগুলোর ভিত্তিতে অনেক মামলা টামলা হচ্ছে। তো এমন কিছু হলে আমাদের উপর জুলুম হবে, ইনসাফ কিন্তু হবে না। আমরা চাই না ভুয়া ধর্ষণ মামলায় ফেসে গিয়ে আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হোক বা অন্য কারোর মৃত্যুদণ্ড কার্যকর হোক। আমরা চাই না যে বিয়ের প্রলোভনে ধর্ষণ, এই ধরনের ভাওতাবাজি কোনো মামলায় ফেসে গিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হোক। এগুলা জুলুম হবে, ইনসাফ হবে না। এবং সাথে সাথে বলে রাখি যে বিবাহ বহির্ভূত যৌন মিলন বা কারোর সাথে হারাম রিলেশনশিপ করা, এগুলো ইসলামে কঠোরভাবে নিন্দিত এবং হারাম। এজন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় শাস্তি পেতে হবে। সাথে সাথে এইটাও বলে রাখি যে আমি ধর্ষককে কোনো আনুকূল্য দিচ্ছি না, বরং আমি আপনি সবাই ধর্ষণ বন্ধ হলে আমাদের নারীরা যখন নিরাপত্তা পাবে, সম্মান সম্ভ্রম নিয়ে জীবনযাপন করতে পারবে, এটা আমাদেরকে সুখ দিবে, স্বস্তি দিবে, আনন্দ দিবে, বরং আমরাও নিরাপত্তা বোধ করব।
কোনো একজন ধর্ষকের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এতে করে আমরা অত্যন্ত আনন্দিত হব এবং এটা আমরা চাই। এখন প্রকৃত ধর্ষকের শাস্তির সাথে সাথে আমরা এমন একটা ব্যবস্থা চাই, এমন একটা শাসন চাই, আইন চাই এবং পরিবেশ চাই, যেই পরিবেশে, যেই ব্যবস্থাপনায় জুলুমও হবে না, ইনসাফ হবে, জুলুম হবে না। এমন যদি করতে হয় এবং ধর্ষণ যদি পুরাপুরি রোধ করতে হয় তাহলে কী করণীয় সেইটা শোনা যাক। সর্বপ্রথম যে কাজটা করতে হবে, নীতিনৈতিকতার ভিত্তি করতে হবে। এই নীতিনৈতিকতা নারীদেরকে সম্মান করতে শেখায়। যেই নীতিনৈতিকতা 500-1000 টাকায় সাক্ষী হয়ে নিজেকে বিক্রি করতে বারণ করে, যেই নীতিনৈতিকতা প্রশাসনের লোকদেরকে ঘুষ বাণিজ্য থেকে বিরত রাখে, যেই নীতিনৈতিকতা একজন অ্যাডভোকেটকে প্রকৃত ধর্ষকের পাশে দাঁড়াতে বাধা দেয়, যেই নীতিনৈতিকতার ভিত্তির কারণে পুরুষজন তাদের দৃষ্টিকে অবনত রাখবে, নারীরা সরাই পর্দা মেনটেন করবে এবং যৌন উত্তেজক সব কিছুই বন্ধ হয়ে যাবে। পর্নোগ্রাফি সহ অশ্লীল যত কিছু আছে, কথা, গান, চিত্র সব কিছুকে বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আমাদের সমাজে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সুযোগের অভাবে ধর্ষক হয়ে উঠতে পারতেছে না। তারা কিন্তু মেন্টালি ধর্ষক হয়ে আছে, সুযোগ পাচ্ছে না, এজন্য ধর্ষক হয়ে উঠতে পারতেছে না, অন্যকে দেখে লালায়িত হয়। এর পিছনে সবচেয়ে বড় যে কয়েকটা কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি সহ অশ্লীল যা কিছু আছে সব কিছু বন্ধ করতে হবে, দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। সাথে সাথে কেউ যদি অন্যায়ভাবে অপবাদ দেয় তাইলে তাকেও কঠোরভাবে শাস্তি প্রদান করতে হবে। বয়ফ্রেন্ড জাস্টফ্রেন্ডের সাথে একা একা কোথাও চলে যাওয়া বা একা একা দূরবর্তী কোথাও ভ্রমণ করা, এই ধরনের যে সংস্কৃতি আছে সেটা বন্ধ করতে হবে এবং অতি অবশ্যই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। এখন আপনি দেখেন, আমরা যে সেকুলার রাষ্ট্রে বসবাস করছি, সেই সেকুলার রাষ্ট্র কি এগুলা করতে সক্ষম? কখনোই সক্ষম না। ধর্মহীন কোনো রাষ্ট্র এত শক্ত এবং উত্তম নীতিনৈতিকতার ভিত্তি করতে পারে না। এই বর্তমান যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আছে, এটা তো পুঁজিবাদীরাই চালায়, তাই না? আপনি যখন সরাই পর্দার কথা বলতেছেন তখন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কসমেটিক ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলছেন, পুঁজিবাদীরা এটা হইতে দিবে না। আপনি যখন পর্নোগ্রাফির বিরুদ্ধে কথা বলছেন তখন আপনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলছেন, পুঁজিবাদীরা এটাও হইতে দিবে না। আপনি যখন বিনোদনের নামে অশ্লীলতা যে প্রচার হচ্ছে এটার বিরুদ্ধে যখন কথা বলতেছেন, আপনার আশপাশের যারা বিনোদন গ্রহণ করছে এবং যারা বিনোদন প্রোভাইড করছে এর উপর তো অনেক বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, তারা আপনাকে এইটা হইতে দিবে না। তাইলে সেকুলার রাষ্ট্র আপনাকে শক্ত কোনো নীতিনৈতিকতার ভিত্তি করে দিতে পারতেছে না, সাথে সাথে পুঁজিবাদীদের বিপরীতে গিয়ে বোল্ড কোনো অ্যাকশন নিতে পারবে না, কারণ পুঁজিবাদীরাই বর্তমান নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে বিশ্ব আছে সেটাকে পুঁজিবাদীরাই চালায়। এমত অবস্থায় আমাদের আসলে করণীয় কি? এমত অবস্থায় আমাদের করণীয় হচ্ছে পুরো সিস্টেমটাকে আমাদেরকে প্রত্যাখ্যান করা। বর্তমানে প্রতিষ্ঠিত যে বিশ্ব ব্যবস্থা আছে এর মধ্যে থেকে আপনি কখনোই ধর্ষণ সমস্যা বা এই ধরনের অনেক সমস্যা আছে এইগুলাকে কখনোই সমাধান করতে পারবে না, বরং এই ব্যবস্থাপনাই আপনার উপর এইগুলা ছাপিয়ে দিচ্ছে। এগুলার একমাত্র সমাধান আছে শরিয়ার মধ্যে। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি এগুলো বিশ্লেষণ করলাম না, কিন্তু আমি যদি 1-2 ঘন্টা সময় পাই তাহলে আমি হাতে কলমে দেখিয়ে দিতে পারবো যে কিভাবে একমাত্র শরিয়াহ ব্যবস্থার মধ্যেই এই দর্শন সমস্যার সমাধান আছে। এখন আপনি বলবেন যে এই পর্যন্ত যা কিছু বলে আসলাম সব কিছুই যুক্তিযুক্ত, সব কিছুই মানার মতো, ঠিক আছে, কিন্তু এখন এসে যেটা বললেন মানে শরিয়াহ ব্যবস্থার কথা, এইটা কিন্তু মানতে পারলাম না। আপনি আবার মুসলমানও, কিন্তু এটা আপনি জানেন না যে শরিয়াহ ব্যবস্থা না চাওয়া এবং এটাকে প্রত্যাখ্যান করা কুফরি। আচ্ছা, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।